আতজানু পররাষ্ট্রনীতির পরিবর্তন করে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে শক্তিশালী অবস্থায় পৌঁছে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চীন ও পাকিস্তানের সঙ্গে মিত্রতা কৌশলগতভাবে বাংলাদেশকে নিয়ে গেছে সুদৃঢ় অবস্থানে। এতে ধীরে ধীরে ভেঙে যাচ্ছে ভারতের পরাশক্তি হবার স্বপ্ন। ভারতীয় উপমহাদেশে ভারতের দাদাগিরির ইতিহাস কারও অজানা নয়। এদিকে ভারতের দুই প্রতিবেশী বাংলাদেশ ও পাকিস্তান ঐতিহাসিকভাবে যুদ্ধ করে আলাদা হয়েছে। বাংলাদেশ পাকিস্তানের আলাদা হওয়াটা ছিল ভারতের জন্য ভূকৌশলগতভাবে সুবিধাজনক বিষয়। আর মহান মুক্তিযুদ্ধের পর থেকে বিভিন্ন সময় পাকিস্তানের সাথে একরকম শীতল সম্পর্ক ছিল বাংলাদেশের। বাংলাদেশের প্রতিবেশী ভারতের সেভেন সিস্টার্সে বিদ্রোহী গোষ্ঠীগুলো স্টার্লিং ব্যবহার করে ভারতীয় সেনাবাহিনীকে নাস্তানাবুদ করেছে। তাই বাংলাদেশ যখন স্টার্লিং যুগে প্রবেশ করে আনন্দে ভাসছে, তখন সীমানার ওই পারে ভারতীয় কর্তৃপক্ষ ভয়ে কাঁপছে। মাত্র একদিন পর 9 এপ্রিল থেকে বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক কার্যক্রম চালু হবে, আর বাণিজ্যিকভাবে সবার জন্য উন্মুক্ত হবে আগস্টে। স্যাটেলাইট ভিত্তিক হওয়ায় স্টারলিংকের মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকাতেও পাওয়া যাবে অবিরাম হাই স্পিড ইন্টারনেট। বাংলাদেশ হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার কানেক্টিভিটি হাব। গণমাধ্যমগুলো সঠিক বলছে, আমাদের প্রেস সচিব যেগুলো বলছেন এগুলো রাজনৈতিক কিছুটা পক্ষপাত দুষ্ট। কারণ বাংলাদেশের মানুষ এই আলোচনা করে দুইটা জিনিস শুনতে চাইছে, যে ডক্টর ইউনূস মোদির কাছে শেখ হাসিনার ফেরত চাইছে কিনা। বিশ্বের শক্তিশালী 50টি দেশের মধ্যে বাংলাদেশের নাম। কিছুদিন আগেও তো আমরা 200 দেশের ভিতরে আমাদের নাম পড়েছিল সেই পিছনের দিকে 200 নাম্বারের থেকে 50-এর ভিতরে বাংলাদেশ চলে আসা 8 মাসের ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যারিশমেটিতে ইউনূস ক্ষমতা নেওয়ার পরে ইউরোপে একটা কথা বলছিলেন, সেটা হইতেছে গত 15 বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি নামে হাসিনা সরকার যা বলছে সব মিথ্যা এবং বানোয়াট। অনেকে মনে করছিল এটা নতুন, সব সরকার তার আগের সরকার নিয়ে সবসময় খারাপ কথা বলে, তো প্রফেসর ইউনূসও বলেছে। প্রফেসর ইউনূস তার ব্যতিক্রম না, কিন্তু আসল বিষয়টা একদম আলাদা। উনি এই কথাটা বলছিলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে প্রধান উপদেষ্টা হওয়ার পর বাংলাদেশের যেমন উন্নতি হয়েছে, সে সাপেক্ষে ইন্ডিয়ার ততটাই ক্ষতি হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ওঠার পর ইন্ডিয়ার সামরিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে অনেক অবনতি হয়েছে। সেই সকল প্রকার তথ্যই নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওতে। ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশবিশেষ দেখেই হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এটা কি ভাবা যায়? বিশ্বের শক্তিশালী 50টি দেশের মধ্যে বাংলাদেশের নাম। কিছুদিন আগেও তো আমরা 200 দেশের ভিতরে আমাদের নাম পড়েছিল সেই পিছনের দিকে 200 নাম্বারের থেকে 50-এর ভিতরে বাংলাদেশ চলে আসা 8 মাসের ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যারিশমেটিতে এটা কি চিন্তা করতে পারেন যে আপনি বাংলাদেশের একজন নাগরিক, যাদের নাম পৃথিবীর 200 দেশের পিছনে থাকতেন, আর সেখানে আপনি 50টি শক্তিশালী দেশের ভিতরে আপনার স্থান, আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ প্রজন্ম তারা কোথায় চলে গিয়েছে মাত্র 8 মাস সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ক্যারিশমেটিতে, এই সোনার বাংলা। যদি 8 মাসের সাথে 16 মাস যুক্ত হয়, আরো যদি কিছুদিন যুক্ত হয়, তাহলে কি হবে? 3 আর 24 মাস, 2 বছর যদি ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতা থাকে, তাহলে রাষ্ট্রের চেহারা কোথায় গিয়ে দাঁড়াবে? আজকে বাংলাদেশে বিশ্বের সকল অর্থনীতি এনে যেন ঢেলে দেওয়ার জন্য চেষ্টা করছে। বাংলাদেশের সব জায়গায় ব্যবসা বাণিজ্য করার জন্য বিশ্ব ব্যবসায়ীরা এসে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সব জায়গায় তারা পরিদর্শন করছেন। একই দিনে এট এ টাইমে এত দেশের এতগুলা বিজনেসম্যান বাংলাদেশে আমন্ত্রণ জানাতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তারা মিলিয়ন নয় বিলিয়ন ডলার বিনিয়োগের কথা এবং চুক্তি অলরেডি করে গিয়ে ফেলেছেন বাংলাদেশের সরকারের সাথে। প্রদর্শক, আমরা এই কিভাবে 50টি দেশের শীর্ষে 50টি দেশের মধ্যে আমরা চলে গেলাম, এই বিষয়ে আজকে আমি পত্রিকা থেকে নিউজটা পড়ে শোনাচ্ছি। কোন বিবেচনায় বিশ্বের শক্তিশালী 50 দেশের তালিকায় বাংলাদেশ? বিশ্বের শক্তিশালী 50 দেশের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশ। তালিকার প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত ছাড়া অন্য কোনো দেশ স্থান পায়নি। 6টি বৈশিষ্ট্যের বিবেচনায় এই তালিকা প্রকাশ করা হয়। 6টি বৈশিষ্ট্য থাকলে ওই বিবেচনায় এই তালিকাটি তৈরি করা হয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ইউএস নিউজ বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় প্রকাশ করেছে। এতে 47তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, এরপর চীন, রাশিয়া, যুক্তরাজ্য, জার্মানি, অন্যান্যরা রয়েছে। পত্রিকায় জানিয়েছে
বৈশ্বিক নীতি নির্ধারণী পর্যায়ে থাকা এই নিয়মিত সংবাদের শিরোনাম হওয়া অর্থনীতিতে জোরালো ভূমিকা রাখার বিষয়ে বিবেচনা করে তা তালিকা প্রকাশ করা হয়। তালিকায় দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। এ তালিকায় পাকিস্তান কিংবা ভুটান, মালদ্বীপের মতো দেশ কোনো স্থান পায় নাই। ইউএস নিউজ জানিয়েছে বিশ্বের এমন কিছু দেশ রয়েছে যারা প্রতিনিয়ত আন্তর্জাতিক শিরোনামে উঠে আসে, বৈশ্বিক নীতি নির্ধারণের আলোচনায় স্থান পায় এবং আন্তর্জাতিক অর্থনীতির ধারা নির্ধারণ করে। এ দেশগুলো পররাষ্ট্রনীতি, সামরিক বাজেট এবং কূটনৈতিক অঙ্গীকারের উপর নজর রাখে গোটা বিশ্ব। এদের শক্তিশালী আন্তর্জাতিক মহলে কখনো আস্থা, কখনো ভয়ের জন্ম দেয়। মূলত এই দেশগুলো বিশ্ব মঞ্চে নিজেদের শক্তি এবং প্রভাব বলয় রেখেছে। পাওয়ার সাব র্যাঙ্কিং অনুযায়ী একটি দেশের ক্ষমতা নির্ধারণের ৬টি বৈশিষ্ট্য সমানভাবে বিবেচনা করা হয়। এই ৬টি বৈশিষ্ট্য নিয়ে তারা লিখেছে, যা এগুলো হলো বিশ্ব নেতৃত্বে ভূমিকা। ১ নাম্বার, বিশ্ব নেতৃত্বে ভূমিকা রাখার মতো যোগ্যতম দেশ বাংলাদেশ। কি কারণে হয়েছে, কার কারণে হয়েছে আমরা এখন বুঝতে পেরেছি। দ্বিতীয় হলো অর্থনৈতিক প্রভাব। বাংলাদেশের অর্থনৈতিক প্রভাব, অর্থনীতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই দুটোটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগ্যতা। এরপরে আমরা দেখি আর কি কি রেখেছে শক্তিশালী রপ্তানি খাত। বাংলাদেশের ঔষধ, গার্মেন্টস সহ আমাদের শক্তিশালী রপ্তানি খাত রয়েছে। রাজনৈতিক প্রভাব, কে বলেছে সেভেন সিস্টারকে আলাদা করে দেওয়া হবে, কে বলেছে ভারত খান হয়ে যাবে যদি বাংলাদেশের দিকে তাকানো হয়। সেই কথা থেকে, সেই জায়গা থেকে রাজনৈতিক প্রভাবটি চায়না এবং পাকিস্তান সহ পার্শ্ববর্তী দেশগুলোকে বাংলাদেশের দিকে ঝুঁকে আনার যে শক্তিশালী প্রয়াস বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেখাতে পেরেছে, সে কারণে আজকে এসেছে যে বিশ্বের মাঝে অন্যতম সেই ৬টি বৈশিষ্ট্য নিয়ে বাংলাদেশ এগিয়ে আছে। তারপরে আছে আন্তর্জাতিক জোট ও মিত্রতা। আন্তর্জাতিক জোট এবং মিত্র দেশ আমাদের এই মুহূর্তে অনেক পাওয়ারফুল দেশ আমাদের সাথে আছে। সর্বশেষ আছে শক্তিশালী সামরিক বাহিনী। তাহলে আমাদের রয়েছে শক্তিশালী সামরিক বাহিনী। 50টি দেশের তালিকার মধ্যে বিশ্বের 200 দেশের মধ্যে আমরা এখন 47তম স্থানে আছি। 47 আমাদের র্যাঙ্কিং অবস্থা। 200 কান্ট্রির মধ্যে আমরা যদি 47-এ থাকি, তাহলে আমাদের সেনাবাহিনী ভারত ছাড়া আমরা সকল দেশের সাথে, যদি দক্ষিণ পূর্ব এশিয়ায় হিসাব করা হয়, আমাদের শক্তি ভারতের পরেই অবস্থান করছে। প্রিয় দর্শক, এটাই হলো নতুন বাংলাদেশের নতুন স্বপ্ন। এভাবেই আমরা স্বপ্ন দেখব, এভাবেই আমরা এগিয়ে যাব। আজকে নাসার সাথে আমাদের চুক্তি হয়েছে। আমাদের সন্তানরা নাসায় গিয়ে আমেরিকায় গবেষণা করবে, মহাকাশ গবেষণা করার সুযোগ পাবে। আমাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য আজকে এই চুক্তি অলরেডি বাংলাদেশে হয়ে গিয়েছে। বাংলাদেশে কোরিয়া থেকে স্যামসনের বিশাল ফ্যাক্টরি বাংলাদেশে করার জন্য তারা কন্ট্রাক্ট করেছেন। বাংলাদেশে বিশ্বের বিভিন্ন, সুইডেন থেকে শুরু করে বিভিন্ন দেশের ব্যবসায়ীরা, চাইনিজ ব্যবসায়ীরা বাংলাদেশকে নতুন করে সাজানোর জন্য অনেকগুলা চুক্তি, অনেকগুলা প্রজেক্ট তারা নিজ চোখে দেখে গিয়েছেন এবং তারা আগ্রহ প্রকাশ করে গিয়েছেন বাংলাদেশে বিনিয়োগ করার জন্য। প্রিয় দর্শক, এই বিনিয়োগের মাধ্যমেই আমাদের বাংলাদেশে দরিদ্রতম মানুষ যারা কর্ম খুঁজে, যারা চাকরি খুঁজে, ছিনতাই করার তাদের ইচ্ছা নাই, কিন্তু কাজ না পেয়ে, বেকারত্বের বোঝা সামলাতে না পেরে রাস্তায় ছিনতাই করছে, তারা কিন্তু আসলে ছিনতাইকারী নয়। তারা অনেকেই আছে শিক্ষিত, মেধাবী, কিন্তু কর্মক্ষেত্রে মামা মাইগনা না থাকার কারণে বিসিএস ভালো করেও তারা চাকরি পায় না। তাই যদি বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে মেল ফ্যাক্টরি গুলা করা হয়, তাহলে তারা বাংলাদেশে আসবে, বিভিন্ন দেশের প্লেন বাংলাদেশে আসবে। সেই প্লেনগুলা থেকে আমরা ট্যাক্স পাবো, আমরা নিজেরা ওই সমস্ত দেশগুলাতে যেতে পারবো এবং আমাদের উচ্চ শিক্ষিত সন্তানরা ওই সমস্ত মেল ফ্যাক্টরি গুলাতে কন্ট্রোলিং এর পাওয়ার পাবে। আমাদের শ্রমিকরা সেখানে কাজ করতে পারবে। আমাদের শিক্ষিত তরুণ তরুণীরা ওই সমস্ত দেশগুলাতে গিয়ে ট্রেনিং নিবে। ওই সমস্ত দেশগুলার উচ্চ
ইঞ্জিনিয়াররা দেশে আমাদের দেশে আসবে, তারা আমাদের দেশে এসে ডলার, পাউন্ড, ইউরো, ইয়েন, রিয়াল, দিরহাম খরচ করবে। আর এতে করে বাংলাদেশের হোটেল, রেস্তোরাঁ, আবাসিক বিভিন্ন কিছু ট্রান্সপোর্ট সব জায়গায় উন্নয়নের ছোঁয়া পাবে। সেই উন্নয়নের দ্বারা অব্যাহত থাকুক, এটা আমরা কামনা করি। আমরা কামনা করি না এই মুহূর্তেই রাজনৈতিক দলগুলা ডক্টর ইউনূসের পিছনে নির্বাচন নামক একটি শব্দ নিয়ে ঘে ঘে করুক, কারণ নির্বাচনের ঘে ঘেটা এই মুহূর্তে আমরা শুনতে চাই না। আমরা শুনতে চাই প্রয়োজনে সর্বদলীয় জাতীয় সরকার গঠন হোক। সর্বদলীয় জাতীয় সরকারের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সামনে থাকবে, 5 জনে পিছনে চেয়ে যার যোগ্যতা অনুপাতে থাকবেন। 40 জন থেকে 60 জনের সরকার গঠন করেন। সরকার 40 থেকে 60 জন হলে বিএনপি 15 জন হয়তোবা পেয়ে যাবেন, জামাত হয়তো 10 জন পাবেন। বুদ্ধিজীবী বাংলাদেশে যে এক্সপার্টদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বিভিন্ন দেশ থেকে ধরে নিয়ে আসছে, তাদেরকে প্রতিমন্ত্রী এবং মন্ত্রীর মর্যাদা দিয়ে আপনারা ক্যাবিনেট তৈরি করেন 60 জনের, 50 জনের, 40 জনের। আমাদের জনগণের কোনো আপত্তি নাই। আমাদের জনগণের আপত্তি এই মুহূর্তে নির্বাচন দিলে ভারত এবং আওয়ামী লীগ তাদের অর্থ খরচ করে নির্বাচনে তারা প্রভাবিত করে সংসদে যাবে এবং তারা সংসদে প্রভাব ফেলে পরের সংসদে গিয়ে আবার ভারত আবার আওয়ামী লীগ সরকার গঠন করবে। তাই সেই জায়গায় কোনো সুযোগ দেওয়া যাবে না। নির্বাচন এখন নয়, আওয়ামী লীগ সহ ভারত সহ ফেসিবাদের দোসরদেরকে বিচার কার্যক্রম শেষ করে আমরা নির্বাচন দেব 2 বছর 3 বছর পরে। এরই মাঝে বিএনপি জামাতের শীর্ষ নেতারা বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে মন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করবে। এটা এখন জনগণের ওপেন কামনা। যখন যেখানে যে কোনো লাইভ, যে কোনো ইউটিউবে ভোট দিলে ভোটিংয়ে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে 90% মানুষ চাচ্ছে। তাই 90% মানুষের মতামত আমেরিকা, বাংলাদেশ সহ অনেক দেশের উপরে যার সাথে তার বাণিজ্য আছে অতিরিক্ত একটা শুল্কের বোঝা চাপাই দিচ্ছে। তার মানে আমেরিকাতে পণ্য রপ্তানি করলে আমাদের পণ্যের উপরে যে শুল্ক আসবে তাতে আমাদের পণ্যের দাম আমেরিকার বাজারে বাইরে যাবে, বিক্রি কম হবে। এই সমস্যা বাংলাদেশের একার না, পৃথিবীর সব দেশেরই সমস্যা। তবে এই সমস্যা আমাদের জন্য না যত বড়, তার চাইতে বেশি বড় আমেরিকান নিজেদের জন্য। আমরা এটা পরে দেখব কেন এটা আমেরিকান নিজেদের জন্য সমস্যা, এবং সেই কারণে আমি মনে করি যে এটা খুব বেশি দিন টিকবে না এই অতিরিক্ত ট্যারিফ। কিন্তু আমরা পুরো বিষয়টা নিয়ে একটা আলাপ করলে আমাদের বুঝতে সুবিধা হবে সমস্যাটা আমরা কিভাবে মোকাবেলা করব আর এই সমস্যা থেকে আমাদের সুবিধা কিভাবে আনতে পারি। আমরা একটু পিছন থেকে আলাপ করি। প্রেসিডেন্ট ইউনূস ক্ষমতা নেওয়ার পরে ইউরোপে একটা কথা বলছিলেন, সেটা হইতেছে গত 15 বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির নামে হাসিনা সরকার যা বলছে সব মিথ্যা এবং বানোয়াট। অনেকে মনে করছিল এটা নতুন, সব সরকার তার আগের সরকার নিয়ে সব সময় খারাপ কথা বলে, তো প্রফেসর ইউনূসও বলিছে। প্রফেসর ইউনূসও তার ব্যতিক্রম না, কিন্তু আসল বিষয়টা একদম আলাদা। উনি এই কথাটা বলছিলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আলোচনা হওয়া মানে বৈশ্বিক নেতারা সেই বিষয়টাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। এর ফলে আন্তর্জাতিক মহলে সেই বিষয় নিয়ে সচেতনতা বৃদ্ধি পায়। এবং এই কথাটা বইলা প্রফেসর ইউনূস যে কত বড় একটা উপকার করছেন সেটা আমরা একটু পরে দেখতেছি। আমরা ব্যাপারটা একটু বুঝে দেখি যে কেন উনি বলছেন যে উন্নয়নের গল্পটা ভুয়া। হাসিনা এবং তার দোসররা যে কারণে এই যে মিথ্যা উন্নয়নের বয়ান ছাপাইছিল, এটার কারণটা হচ্ছে অর্থনীতি এমন একটা বিষয় যেটা একদম সত্য একদম মিথ্যা এরকম কোনো বিষয় না। তাই এমন একটা বিজ্ঞান বা দর্শন যেটা দিয়া আসলে সীমিত রিসোর্স কিভাবে ব্যবহার করলে মানুষের এবং দেশের আনলিমিটেড প্রয়োজন মেটানো যায়, সেটাই হইতেছে অর্থনীতি। অর্থনীতির একটা ফ্লেক্সিবিলিটি আছে। হাসিনার অর্থনীতির এই ফ্লেক্সিবিলিটির সুযোগ নিয়ে একটা বয়ান তৈরি করছিল যে 2026 সালে দেশটা একটা মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। তার জন্য যত রকম মিথ্যা তথ্য দেওয়া প্রয়োজন তাই সে করছে, যেমন অর্থনীতির প্রবৃদ্ধির হার এবং ফুলায় বাবায় জিডিপির বিশাল আকার তৈরি করছে। ফলে যা হয়েছে, দেশে প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করছে আন্তর্জাতিক দাতা দেশ। হাসিনার তার দোসররা বেশিরভাগ লুট করে পাচার করছে আর ঋণের বিশাল বোঝা চাপাই দিচ্ছে জনগণের মাথা। এই পুরা কাজ ইন্ডিয়া করাইছে, মানে হাসিনাকে দিয়ে। যার কারণে দেখবেন ইন্ডিয়ার অনেক বড় বড় প্রতিশ্রুতি সত্ত্বেও শেষ পর্যন্ত চায়নার কাছে যে হাত পাতিছিল হাসিনা পলানোর আগে। কিন্তু চায়না ততদিনে বুঝে গেছিল যে এর মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে। তাহলে 2026-এর গুরুত্ব কোথায়? প্রফেসর ইউনূস কিভাবে দেশকে রক্ষা করতে চাইছেন, ওই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যে কথাটা বলে আসছিলেন সেইটা একটু মিলাই দেখি এবার।
2026-এ আমরা স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশ হইলে দুইটা ঘটনা ঘটবে। এক, আন্তর্জাতিক দাতা সংস্থা আমাদের দেশে অর্থের বরাদ্দ কমাই দেবে, তাতে 4 কোটি মানুষের জীবনযাত্রার মান বিপন্ন হবে। সরকার এইসব মানুষের জন্য বরাদ্দ যে ভাতা দিত সেটা দিতে হিমশিম খাবে। সামগ্রিকভাবে অবকাঠামো উন্নয়ন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। সরকার একটা বড় ধরনের চাপের মুখে পড়বে। আর ইন্ডিয়া একটা সুবিধাজনক অবস্থানে থাকবে, কারণ সে তার মতো ব্ল্যাকমেল করতে পারবে। এই জন্যই প্রফেসর ইউনূসের সাম্প্রতিক চায়না সফরের সাফল্য দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, বাংলাদেশের কাউন্টার ব্যালেন্স করার জন্য, যেন ইন্ডিয়া ওই সময়কার সুবিধাটা না নিতে পারে। 2 নম্বর হচ্ছে মধ্যম আয়ের দেশ হলে ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের গার্মেন্টসের রপ্তানি একটা বড় ঝুঁকির মধ্যে পড়বে। আর এই সময় সবচেয়ে বেশি লাভ হবে ইন্ডিয়ার। কেন? এটা বুঝাইব। ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের গার্মেন্টসের সবচেয়ে বড় বাজার। উৎপাদিত পণ্যের প্রায় 51% ওরা কেনে। 2026-এর পর থেকে এইসব পণ্যের উপরে শুল্ক আরোপিত হবে, ওই যে হাসিনার স্বল্পোন্নত দেশে যাওয়ার জন্য। এই অল্প সময়ের মধ্যে আমরা কি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করতে পারবো? যদি না পারি তাহলে বাজার হারাবো ইন্ডিয়া আর ভিয়েতনামের কাছে। ইন্ডিয়া সেজন্য খুব খুশি। এর ফলে আমাদের যে রিজার্ভ, বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ, এর উপরে চাপ বাড়বে। আর সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে হাসিনা যে ঋণটা করে গেছে সেটা তো আমাদের শোধ করতে হবে। সেই শোধটা আমরা ভালোভাবে হয়তো করতে পারবো না। আন্তর্জাতিক বিনিয়োগ হুমকির মুখে পড়বে। সামগ্রিকভাবে অর্থনীতি ভেঙে পড়ার একটা সম্ভাবনা আছে। এইরকম একটা সময় বিএনপি ক্ষমতা নিতে যাইতেছে, কিরকম বেকুব দেখেন। যাই হোক, ইউরোপিয়ানের আরেকটা স্কিম আছে স্বল্পোন্নত দেশগুলোর জন্য, স্পেসিফিক্যালি গার্মেন্টসের জন্য। সেটা হইলো বর্তমানে আমরা বিদেশ থেকে কাপড় আমদানি করে দেশে প্রক্রিয়াজাত করে গার্মেন্টস রপ্তানি করতে পারি শুল্কমুক্তভাবে। এই সুবিধা থাকবে না। অর্থাৎ কাঁচামাল থেকে সুতা, তারপর সুতা থেকে কাপড় তৈরি করতে হবে, সেই কাপড় থেকে প্রক্রিয়াজাত করে শুল্ক সহ গার্মেন্টস রপ্তানি করতে হবে। এই জন্যে বড় বড় ফ্যাক্টরি ছাড়া মাঝারি ফ্যাক্টরিগুলো নাই হয়ে যাবে। ছোট ফ্যাক্টরিগুলো অল্প সময় আমরা এই সক্ষমতা অর্জন করব না যে আমাদের পণ্যের দাম বাড়বে কিন্তু আমরা প্রতিযোগিতামূলক থাকবো। ব্যাংকগুলো বিপদে পড়বে, লক্ষ লক্ষ মা বোনেরা বেকার হয়ে যাবে, তাদের উপরে নির্ভর করে তাদের পরিবার। হাসিনার লোভ, নির্বুদ্ধিতা আর তার পরিকল্পিত দুঃশাসনের ফল আমাদের এইভাবে ভোগ করতে হবে। তারপরে অনেকে বলে আগেই ভালো ছিলাম, কি দুর্ভাগ্য আমাদের। অন্যদিকে প্রফেসর ইউনূস একজন পণ্ডিত ব্যক্তি, ভিশনারি নেতা এবং কল্যাণকামী মানুষ। উনি চেষ্টা করছেন যেন দেশের মানুষ এই বিপদের হাত থেকে রক্ষা পায়। যদি পারেন তাহলে উনি একমাত্র পারবেন। অথচ আমরা এতই নির্বোধ যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে পারতেছি না। উনারে কত তাড়াতাড়ি ইন্ডিয়ার প্রেসক্রিপশনে হটাই দিতে পারি, মানে উনারা হটাই দিলে ইন্ডিয়ার যে কত লাভ হিসাব করা যাবে না। এখন তাহলে দেখি এই যে আরেকজনের পাশে আঙ্গুল দেওয়া ইন্ডিয়ার, এর ভবিষ্যৎ কি, এটা একটু দেখেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে গল্প প্রায়ই তুলে ধরেন মোদী ও তার কর্মী সমর্থকরা। তবে বন্ধুত্বের গল্প ধোপে টিকল না এবার। ভারতীয় পণ্যের উপর শুল্ক বসাতে তিল পরিমাণ ছাড় দেননি ট্রাম্প। ভারতের অন্যায্য শুল্ক নীতির কড়া সমালোচনা করে দেশটির পণ্যের উপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্প ঘোষিত শুল্ক মুক্তি দিবসের পরিকল্পনা অনুযায়ী 2 এপ্রিল এ শুল্ক আরোপ করার তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট। পাল্টাপাল্টি শুল্কের ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। ভারত যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে 100% পর্যন্ত শুল্ক আরোপ করে রেখেছে। অন্যায্য বাণিজ্য রীতিনীতি বন্ধ হওয়া প্রয়োজন। তাই এরই অংশ হিসেবে ভারতীয় পণ্য আমদানির ক্ষেত্রেও এখন 100% পর্যন্ত শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে ট্রাম্প দৃঢ় প্রতিজ্ঞ। আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগ্নীদের জন্য করছি যে বিষয়টা বোঝার আগে কয়েকটা জিনিস একটু দেখে আসি। এই আলাপগুলো আমি আগে করছি, কিন্তু তারপরেও এটা আরেকবার শুনলে কোনো অসুবিধা নেই। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এটা কি এবং গুরুত্বপূর্ণ কেন? যে কোনো দেশ এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এটা আয় করে 2 ভাবে, পণ্য অথবা সার্ভিস রপ্তানি করে, 2 নম্বর প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা থেকে। এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের 1 নম্বর দেশ হইতেছে চায়না, তার পরিমাণ হইতেছে $3.5 ট্রিলিয়ন। 4 নম্বরে আছে ইন্ডিয়া, যার পরিমাণ $640 বিলিয়ন। আর আমরা আছি 58 নম্বরে, এর পরিমাণ হইতেছে $27 বিলিয়ন। হাসিনার পালানোর সময় এটা ছিল $20 বিলিয়ন। প্রফেসর ইউনূসের টাইমে $7 বিলিয়ন বাড়িছে, 1 মাসে $1 বিলিয়ন করে বাড়িছে। মাশাআল্লাহ। এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কেন গুরুত্বপূর্ণ? এই বৈদেশিক মুদ্রা দিয়ে আমদানি খরচ মিটাতে হয়, পাশাপাশি দেশের বিভিন্ন লায়াবিলিটিস থাকে, যেমন ঋণ পরিশোধ করতে হয়, এগুলো দিতে হয়। একটা বিষয় খেয়াল করেন, এত বড় একটা ঋণের বোঝা এবং দেশের খাদ্য জ্বালানি আমদানি করার পরেও দেশের রিজার্ভ বাড়তিছে। এইটার বড় একটা ক্রেডিট হইতেছে প্রবাসী ভাইদের পাঠানো অর্থ। ভুলে গেলে চলবে না যে আপনারা, যাদেরকে আমরা ভালোবাসা রেমিটেন্স যোদ্ধা বলি, আপনারা আগস্ট মাসে হাসিনার জয় বাংলা করার মহানায়কও বটে, এবং সেই সাথে আমাদের দেশকে পৃথিবীর শীর্ষ 10-এর তালিকায় 8 নম্বরে নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ। আমরা রেমিটেন্স শাটডাউন করছিলাম, আবার বলছিলাম যে টাইম মতো আবার রেমিটেন্স আসবে, এখন আসছে। এর বড় কারণ হইতেছে প্রফেসর ইউনূস।
এবং প্রফেসর ইউনূসের উপরে কনফিডেন্স। আর এটার সাথে তো বাংলাদেশ ব্যাংকের দক্ষতা আছেই। সাম্প্রতিক সময় প্রফেসর ইউনূস বলছেন যে প্রত্যেকটা মেডিকেল কলেজের সাথে একটা নার্সিং ইনস্টিটিউট স্থাপন করতে, আমরা যেন স্পেশালাইজড মানব শক্তি বিদেশে রপ্তানি করতে পারি। যদি আমরা সফল হই তাহলে তালিকায় আমরা আরো উপরে উঠে আসবো। এবার চলেন আমাদের টপিকে ফিরি। ইন্ডিয়া কিভাবে সামনে পুটু মারা খাবে সেটা একটু দেখি। ওই যে ভিডিওটা আবার একটু দেখে নিই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে গল্প প্রায়ই তুলে ধরেন মোদী ও তার কর্মী সমর্থকরা। তবে বন্ধুত্বের গল্প ধোপে টিকল না এবার। ভারতীয় পণ্যের উপর শুল্ক বসাতে তিল পরিমাণ ছাড় দেননি ট্রাম্প। ভারতের অন্যায্য শুল্ক নীতির কড়া সমালোচনা করে দেশটির পণ্যের উপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্প ঘোষিত শুল্ক মুক্তি দিবসের পরিকল্পনা অনুযায়ী 2 এপ্রিল এ শুল্ক আরোপ করার তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট। পাল্টাপাল্টি শুল্কের ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। ভারত যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে 100% পর্যন্ত শুল্ক আরোপ করে রেখেছে। অন্যায্য বাণিজ্য রীতিনীতি বন্ধ হওয়া প্রয়োজন, তাই এরই অংশ হিসেবে ভারতীয় পণ্য আমদানির ক্ষেত্রেও এখন 100% পর্যন্ত শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে ট্রাম্প দৃঢ় প্রতিজ্ঞ। এইভাবে আমেরিকা বাজ পড়বে সামনে। 100% ট্যারিফ বসালে কিভাবে? আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশ ভারত এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।